কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। রাজভবনে এক মহিলার কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতির তোলপাড়, সেই বিষয়ে চর্চা চলছে এবং সেই বিষয়ে আমরা আজকে যে আপডেট তা প্রথমেই দর্শকদের জানিয়ে দেবো। আজকে এই ঘটনার প্রেক্ষিতে, এই অভিযোগের প্রেক্ষিতে লালবাজারের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান কমিটির পক্ষ থেকে আধিকারিকরা আজকে রাজভবনের কর্মীদের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে যিনি অভিযোগকারিনী তার সঙ্গেও আজকে কথা বলেছে এই বিশেষ অনুসন্ধানকারী দল। অন্যদিকে ওই মহিলা, তার নিরাপত্তা নিয়ে সংশয় ছিল, সেই কারণে তার নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। রাজভবনে এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস নেই। বিশেষ সূত্রে খবর তিনি কোচিতে গিয়েছেন। তবে একটি অডিও বার্তা দিয়েছেন রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে মহামান্য রাজ্যপাল। সেখানে তার বক্তব্য যে এই তার বিরুদ্ধে যে অভিযোগ তা একটি ষড়যন্ত্র এবং তিনি তার বিরুদ্ধে লড়বেন। আগামী দিনেও তিনি দুর্নীতির বিরুদ্ধে তার যে লড়াই তা চালিয়ে যাবেন এবং রাজভবনে আরও একজন কাউকে এই ষড়যন্ত্রের জন্য, আরও বড় অভিযোগের জন্য প্লট করা হয়েছে বলেও তিনি মনে করছেন এবং সেই বিষয়ে সতর্ক করেছেন রাজভবনের কর্মীদের। কিন্তু গতকাল এই রাজভবনেই রাত্রিবাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজকে তার যে জোড়া সভা ছিল সেখানে কোনো জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কেন কোনো বক্তব্য রাখেননি। আজকে সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন বিজেপিকে। একদিকে যেমন রাজ্যপাল ইস্যু রয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তার যে সমস্ত সভা ছিল সেখানে একদিকে সংখ্যালঘু তোষণ নিয়ে যেমন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন, একই সঙ্গে চাকরিহারাদের নিয়েও আজকে তার বক্তব্যে উঠে এসেছে এবং সেখানে তিনি রাজ্য বিজেপিকে একটি লিগ্যাল সেল তৈরি করে সেখানে কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় যোগ্য প্রার্থীদের সেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরই মাঝে আমরা দেখতে পেলাম বিরোধী দলনেতা ফের একবার রাজ্য সরকারের সময়সীমা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য। আমাদের সঙ্গে রয়েছেন মানব লাহা, সিপিএম এর মুখপাত্র মানব লাহা। আপনাদের প্রত্যেককে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে একদম প্রথমে যখন মুখ্যমন্ত্রী এই আক্রমণ করছেন এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালি নিয়ে আক্রমণ করছেন রাজ্য সরকারকে, কি বলছেন দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব আমরা শোনাবো দর্শকদের। मैं आज पूछना चाहता हूं टीएमसी सरकार से, यहां संदेश खाली में हमारी बहनों के साथ, हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा, टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। আমরা দুজনের বক্তব্যই শুনলাম, আমরা একে একে বিরোধীদের বক্তব্য শুনবো। আমি প্রথমে এই ঘটনায় কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কংগ্রেসের কাছে আসবো। প্রধানমন্ত্রীর বক্তব্য, যেহেতু ব্যক্তির নাম শেখ শাহজাহান সেই জন্য তাকে আড়াল করার চেষ্টা করে গেছে, অর্থাৎ সংখ্যালঘু তোষণের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজভবনে এত বড় একটা অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, সেই বিষয়ে সম্পূর্ণ নীরব থেকে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি অভিযোগকে কিভাবে দেখছেন? প্রথমত সংখ্যালঘু তোষণ এই পশ্চিমবাংলায় হচ্ছে এবং সেটা বহু মুখপাত্র, যারা তৃণমূলের মুখপাত্র আছে, সেটা তারা স্বীকার করছে যে আমরা সংখ্যালঘু তোষণ করছি, করব। তো ঘটনা যেটা হচ্ছে, এটা যেমন একটা তৃণমূলকে বলা যায় যে হ্যাঁ তারা করবে, তারা স্ট্রেট বলছে, প্রধানমন্ত্রীও তো
সংখ্যা গুরু তোষণ করছেন যাতে সংখ্যা গুরুদের একত্রিত করা যায়। আসলে সংখ্যা এটা বলতে চাইছেন এই কারণে যে প্রধানমন্ত্রী 10 বছর শাসন করার পরও এখনো সংখ্যা গুরুদের একত্রিত করতে পারেননি, কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা তোষণ করে মুসলমান মানে সংখ্যালঘুদের এক জায়গায় আনতে পেরেছে। এটা আমি বলছি না ভালো কাজ, কিন্তু আনতে পেরেছে। কিন্তু মূল কথা যেটা সেটা হলো আমরা শাহজাহানকে নিয়ে কথা বলছি। শাহজাহান সিং হলে পরে কিন্তু এতক্ষণ এই আলোচনা হতো না, যেহেতু শাহজাহান শেখ সেই কারণে এত আলোচনা হচ্ছে। আমরা বিজভূষণ শরণ সিংকে আমরা দেখেছি, তার প্রতি নরম মনোভাব প্রধানমন্ত্রী, এবং তার এগেনস্টে একটা এফআইআরও বন্ধ হয়নি, এবং সেই এফআইআরটা সুপ্রিম কোর্টে গিয়ে করার রাজ্যপাল সম্পর্কে প্রধানমন্ত্রী নীরব, সেই সম্পর্কে কংগ্রেস সেটিকে কিভাবে দেখে? নিশ্চিতভাবে রাজ্যপালের সম্পর্কে যে অভিযোগ উঠেছে সেটার জন্য তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হওয়ার পর যে নিষ্কাশ আসবে, প্রধানমন্ত্রী নীরব থাকা কি স্বাভাবিক? কখনো উচিত না, কারণ হলো তার গভর্নমেন্টের একটা পার্ট হলো রাজ্যপাল। অভিযোগের প্রেক্ষিতে কি প্রধানমন্ত্রীর মন্তব্য করা উচিত? নিশ্চিতভাবে, মানে শুধু এইটুকু বলা উচিত আমি শুনেছি এরকম ঘটনা ঘটেছে, তদন্তর মতন এগোবে। প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যে বহু ব্যাপারে অনর্থক অপ্রাসঙ্গিকভাবে প্রসঙ্গ তুলে কথা বলেন। তাহলে মানব লাহা, কিভাবে দেখছেন দুটি ঘটনা, দুটি অভিযোগ? দেখুন, দুটি ঘটনা, দুটি অভিযোগ। প্রথমে একটা কথা বলে রাখি যে দোষী যে হবে সে শাস্তি পাক, আইনের শাসন বলবৎ থাক, বিচার ব্যবস্থা সঠিক পথে পরিচালিত হোক। 2 নম্বর বিষয় হলো, এই বাংলাতে হোক, এই ভারতবর্ষে হোক, আমরা দেখছি যে গেরুয়াকরণের একটা চেষ্টা চলছে। সংখ্যা লঘু তোষণ হোক বা সংখ্যা গুরু তোষণ হোক, রাজনীতিটার একটা মেরুকরণ করবার চেষ্টা চলছে। আজকে যদি শাহজাহান শেখ সে নিশ্চিতভাবে যে কাজ করেছে তাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ঠিক সেরকমই যেরকম সুভাষিসদা বলছিল, এই ব্রজভূষণের মতো সমান শাস্তি হওয়া উচিত ছিল। তা না করে তার প্রমোশন হলো, তার ছেলে এবার ওইখান থেকে এমপি ইলেকশনে লড়ছেন। আর তার থেকে বড় কথা, 3000টা পর্ন ভিডিও তৈরির ক্ষেত্রে আসামি তাকে পর্যন্ত বিজেপির সমর্থনে হাসান কেন্দ্র থেকে নির্বাচন লড়ছেন, নরেন্দ্র মোদী তাকে পাশে দাঁড়িয়ে তার প্রচার করছেন। তাহলে কোন দিকে যাচ্ছে রাজনীতিটা ভারতবর্ষে? রাজ্যপালের সম্পর্কে প্রধানমন্ত্রী নীরবতা কিভাবে দেখছেন? রাজ্যপালের সম্পর্কে প্রধানমন্ত্রী নিরাপত্তা আগাগোড়াই চলেছে। সে রাজ্যপালের পক্ষে নিরাপত্তা হোক, নিরাপত্তাটাকে কিভাবে দেখছেন? স্বাভাবিকভাবে সমর্থন, নীরবতা সমর্থন। আপনারা কি মনে করেন নীরব থাকা উচিত ছিল? না, একদম নয়। আমরা একদমই মনে করছি। 10 সেকেন্ড হলো সুবিধা হবে বলতে। সেটা হলো সম্পূর্ণ মানে রাজ্যপালের ভবনটা পশ্চিমবাংলায় এখন একটা পার্টি এক্সটেন্ডেড বিজেপির পার্টি অফিস হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভবন না, রাজ্যপাল ভবন TN রবি, তামিলনাড়ুর রাজ্যপাল বা কেরালার রাজ্যপাল, হ্যাঁ, তারা মোটামুটি পার্টি অফিস করে ফেলেছে রাজ্যপাল ভবনটাকে। পরে ফলত কি হয়েছে, রাজ্যপালের ডিগনিটিটা নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী বলতেই পারতেন। বিজেপির কাছে না, দেখুন আজকে যে জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি সিলেক্টিভ পলিটিক্স মমতা ব্যানার্জি করেন এবং করে আসছেন। আজকে যে ঘটনাটা ঘটেছে সন্দেশখালীতে, আজকে সেটা নিয়ে উনি কথা বলেননি। আজকে উনি বলেছেন ওখানে ছোটো ঘটনা হয়েছে, কিছু জমির ব্যাপার হয়েছিল, সেটা উনি ঠিক করে দিয়েছেন, যে উনি করেননি। আজকে একজন মহিলা, আমরাও সবাই ভিডিও দেখেছি, উনি মহামহিম রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্ত হোক এবং ল উইল টেক ইট ওন কোর্স, সেটাই যেমন ওনার ব্যাপারে হবে। সেম জিনিসটা অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে উনি তদন্ত তো করেনই, উল্টো এই শেখ শাহজাহানকে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সাপোর্ট করেছেন। আমাদের প্রবলেমটা ওখানেই, যে শেখ শাহজাহান কেন বলছি, এই শেখ শাহজাহান মানে তৃণমূল মানে শেখ শাহজাহান। রাজ্যপালের বিষয়টা নিয়ে কি বলবেন? প্রধানমন্ত্রী নীরব কেন? অলরেডি বলেছি যে না, এই যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নীরবতাটা কি খুব সমর্থনযোগ্য? না, প্রধানমন্ত্রী নীরব থাকবেন না, প্রধানমন্ত্রী বলবেন না কি করবেন, সেটা উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বলেছেন। সেটার উনি কি বলবেন না বলবেন তার জবাব আমি দিতে পারি না এখানে বসে। আর যেটা আজকে এর পরেও ভাই বলল, মুখ্যমন্ত্রী তো সেই কথাই বলছেন। তার মানে আপনাদের মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিজেপির কোনো বক্তব্য নেই। বেশ, বুঝতে পারলাম বিজেপির বক্তব্য নেই। আপনি তো তাই বললেন যে প্রধানমন্ত্রী কি বলবেন আমি তার সে বিষয়ে কিছু বলবো না। আপনাদের কোনো বক্তব্য নেই তো? না, প্রধানমন্ত্রী কি বলবেন না বলবেন, না, মুখ্যমন্ত্রী তো সেটাই বলছেন যে প্রধানমন্ত্রী নীরব। তার মানে
হলো কি সেটা সেটাও কি কিছু বলবেন মুখ্যমন্ত্রী না। ঠিক করে দেবেন নাকি? মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন তার নাকি? মানে প্রধানমন্ত্রী কি বিজেপির বলবেন না? কাছে তাই নিয়ে কোনো হ্যাঁ, উত্তর নেই। মুখ্যমন্ত্রী আপনাদের বলবেন। কাছে তার মানে কোনো উত্তর মুখ্যমন্ত্রী নেই। শেখ বিজেপির শাহজাহানের কাছে কোনো মতো উত্তর লোককে নেই। প্রত্যেক জায়গায় হয় শেখ শাহজাহান, নয় শেখ জাহাঙ্গীর, সে তো বুঝলাম, নয় শেখ সে তো আব্দুল্লাহ, বুঝলাম। নয় শেখ কিন্তু আবুল, রাজ্যপালের নয় বিরুদ্ধে শেখ যখন আবুল, অভিযোগ ওঠে, তখন সেখানে কোনো উত্তর নেই। একই অভিযোগ কিন্তু বারবার আছে। রেপটাকে কনস্টিটিউশনাল করেছে, রেপটা কনস্টিটিউশনাল করার পর আপনারা পর্ন ভিডিও বানান, প্রজ্জ্বল রেবান্নাকে সাপোর্ট দিয়েছেন। দুর্গাপুরে আপনাদের ক্যান্ডিডেটের সাথে ওখানকার পর্ন ভিডিও নির্মাতার একজন, তাকে দেখতে পাওয়া গেছে একসাথে। ছবি দেখাবো ক্যামেরার সামনে? হয়েছে দেখাবো? হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওখানে বিজেপি ওখানে কিছু ওখানে বলছে না। গভর্নমেন্টটা কার? ওখানে গভর্নমেন্টটা হচ্ছে কংগ্রেসের, ওই যে ওনাদের জোট প্রার্থী, প্রজ্জ্বলকে, ওনাদের প্রজ্জ্বলকে, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কোহিনুর, আমরা যে আলোচনায় ছিলাম সন্দেশখালী ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং শাহজাহান শেখকে নিয়ে সংখ্যালঘু তোষণ আক্রমণ তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণ, রাজ্যপালের বাড়িতে কালকে রাত্রিবাস করেছেন, তা সত্ত্বেও সেই ইস্যুতে সম্পূর্ণ নীরব প্রধানমন্ত্রী। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এক হচ্ছে মানে সন্দেশখালীর ঘটনায় প্রথম যে অভিযোগ উঠেছিল সেটা ছিল শিবু হাজরা এবং উত্তমের উপর। উত্তম সর্দার তারাও তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছিল কমপ্লেনের ভিত্তিতে এবং একই ওয়েতে শাহজাহান। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এদের কারোর নাম বললেন না, বললেন শাহজাহানের কথা। মানে বোঝা গেল কি, যে অভিযোগটা ধর্ষণ বা শ্লীলতাহানির না, যদিও সেটা প্রমাণ সাপেক্ষ, পরবর্তীকালে হবে কি হবে না সেটা পরে ভাবা যাবে, পরে দেখা যাবে, কিন্তু অভিযোগটা কাদের বিরুদ্ধে আছে। আবার সেম ওয়েতে ধরুন কালকে যেখানে উনি রাত কাটালেন সেখানেও তো একই অভিযোগ, সেখানে তো সিরিজ অফ মলেস্টেশন, সিরিজ কন্টিনিউ মলেস্টেশন, সেখানে তিনি এক লাইন বলতে পারলেন না। তিনি বলতে পারলেন না যে ব্রিজভূষণের বিরুদ্ধেও তো অভিযোগ। আমি আবার বলছি, না ব্রিজভূষণ হয়তো দোষী, না রাজ্যপাল দোষী, না শেখ শাহজাহান দোষী, না শিবু সর্দার দোষী, না উত্তম হাজরা দোষী, কেউ, কিন্তু অভিযোগ তাই সবার বিরুদ্ধে। দেখুন, আমি একটা খোলা কথা বলে দিচ্ছি, এই মেরুকরণের অস্ত্র বিজেপি বার করে, কারণ কি বিজেপির কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এই একটা অস্ত্র বাদ দিয়ে কিচ্ছু নেই। এবং এটা এত ব্যবহার হয়েছে যে মালটা আবার ভোতা হয়ে গেছে। এ আর চালালে আর কোথাও কিছু হবে না। বেশ, আমরা সেই কতটা কি হবে না হবে 4 তারিখ বুঝতে পারবো। পরের বক্তব্যে যাই, পরের ইস্যুতে যাই, কারণ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আজকে তাদের রাজনৈতিক জনসভায় একের পর এক ইস্যুতে আক্রমণ করেছেন পরস্পরকে। আজকে রাজ্যের যারা, আপনারা সকলেই জানেন 2016 যে পরীক্ষা, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের যে রায়, প্রথমে স্পেশাল বেঞ্চের রায়, তারপর সেটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন, কিন্তু 25,753 জনের যে চাকরি গেছে তাদের সম্পর্কে প্রধানমন্ত্রী আজকে একদিকে যেমন বলেছেন যে তিনি একটি আইনি সহায়তা দেওয়ার জন্য রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছেন, একটি স্পেশাল সেল গঠন করতে বলেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এদের চাকরি খাওয়ার মূলে ভারতীয় জনতা পার্টি। কি বলছেন একে অপরের বিরুদ্ধে, কি অভিযোগ বা কি আক্রমণ, আমরা শোনাবো। जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। কোথায় ছিলেন মোদি বাবু
26,000 চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। আমি আসবো প্রথমে সিপিএম এর মুখপাত্র মানব লাহার কাছে। বিজেপির সঙ্গে আপনারা একজোট হয়ে লড়াই লড়েছেন নাকি? না দেখুন, বিষয়টা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন বিজেপি চাকরি খেয়েছে না কে চাকরি খেয়েছে, কোন দল চাকরি খেয়েছে, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো যে 26,000 ছেলেমেয়ের চাকরি গেছে, তার মধ্যে কিছু সংখ্যক তো যোগ্য ছেলেমেয়ে আছে, এইটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু চাকরিটা গেল একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য, এটাই হলো সবচাইতে বড় সত্য। চাকরি কোনো দলের জন্য যায়নি, চাকরি গেছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী এবং তাদের লোভের ফল আজকে ভুগতে হচ্ছে ওই 26,000 ছেলে মেয়েকে। রইল বাকি 2 নম্বর কথা, বিজেপির ওই যে বলছে না যে বিজেপি একটা কেন্দ্রীয় সহায়তা দেবে, ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, স্বশাসিত সংস্থাগুলো তদন্ত করছে, কোর্ট বিচার করে উঠতে পারছে না। বিজেপি কোথা থেকে এই সাহায্যটা করবে? মানে বিজেপি কি তার মানে এখানে ভোটের রাজনীতি করবার জন্য এই ছেলে মেয়েগুলোর কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী? প্রীতম কি উত্তর রয়েছে? কোর্ট যেখানে দেখছে সেখানে বিজেপি কি আইনি সহায়তা দেবে? না, প্রথম কথা হচ্ছে যে চাকরিগুলো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বিক্রি করে দিয়েছেন, সেই চাকরিগুলো বাঁচাতে গিয়ে আজকে উনি কোর্টে অনেক কিছু বলেছেন, সুপ্রিম কোর্টে মামলা চলছে। কিন্তু কথাটা হচ্ছে এই চাকরিগুলো প্রথমে যারা পায়নি, যারা দেখেছে যে তাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, তারাই গিয়ে কোর্টে মামলা করেছেন। সেই কোর্টের ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্ট তদন্ত চলছে, তার আগে ডিভিশন বেঞ্চ তার রায় দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রী কি করেছেন? প্রধানমন্ত্রী বলেছেন যারা এর মধ্যে যারা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি চাকরিগুলো বিক্রি করে দিয়েছেন, সেইগুলো ছাড়া, যেগুলো শূন্য খাতা ছাড়াও যারা যোগ্য, কিছু লোক ওখানে আছে যারা যোগ্য, যারা চাকরি করেছেন, চাকরি পেয়েছেন, তারা এবার কীভাবে পাবেন? তার জন্য আইন লড়াই লড়তে হবে, তার জন্য কোর্টে যেতে হবে, তার যেন লিগাল সাপোর্টটা আমাদের যে লিগাল টিম আছে তারা যেন দিতে পারে এবং সেটা যেন বিনা পয়সা হয়। এর আগেও অনেক কেস আমাদের লয়াররা, তরুণ আমাদের আরও যে লয়াররা আছে তারা বিনা পয়সা লড়েছেন ওদের জন্য। এই লড়াইটা যেন আমরা লড়াই করতে পারি, তার জন্য বিজেপিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। আমাদের দেখা যাক এই ইনস্ট্রাকশনের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের কি মতামত আমরা সেটাও শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে। এই মুহূর্তে একটি মর্মান্তিক খবর এসেছে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সিপিএম এর মুখপাত্র মানব লাহা, তার পরিবারের পারিবারিক একটি দুঃসংবাদের খবর এসেছে, উনি নিশ্চয়ই চলে যাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইটুকু সময় থাকার জন্য। ধন্যবাদ মানব আপনার মূল্যবান মতামতের জন্য। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আলোচনা যে জায়গায় ছিল ঠিক সেই জায়গা থেকে আসবো তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কাছে। কোহিনুর, আমার প্রশ্ন, এই যে প্রধানমন্ত্রী বলছেন যে একটা আইনি সহায়তার জন্য একটা বন্দোবস্ত করবেন, তিনি কিভাবে দেখছেন তৃণমূল? একদম জুমলাবাজি, একদম ঢপ। কেন ঢপ? কারণ কি, কেসের পার্টি হচ্ছে সিবিআই। যখন কোর্ট এটা রায় দিচ্ছিল তখন তো সিবিআই স্যাটিসফাইড সেই রায়তে। কোর্ট যখন বলছিল এন্টায়ার প্যানেলটা বাতিল হবে, আমাদের এসএসসি তো 5 জানুয়ারি এভিডেভিট দিয়ে জানায় যে 5,300-র মতো ডাউটফুল আছে, বাকি ক্লিয়ার। তারপরেও সিবিআই স্যাটিসফাইড হয়নি। ভাই সিবিআই কার? সিবিআই তো ওখানে অ্যাপিল করতে পারতো, বাকি সিবিআই তো ওখানে অপোজ করতে পারতো। তো সিবিআই চেয়েছে যে পুরো এন্টায়ার প্যানেলটা যাক, আর প্রধানমন্ত্রী মোদিজি এসে বলছে, কোর্ট বলেছে, শুনেন সিবিআই তো ইনভেস্টিগেটিং অথরিটি, সে তো প্লিট করবে যে আমাকে এইটাই চাই। আর এখানে এসে বলছে যে না, আমাকে আইনি সহায়তা দেবে। আমি সেম সিপিএম চলে গেছে, তাও আমি 2 লাইন না বলে পারছি না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্ডারেই আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিল করেছে এন্টায়ার প্যানেল বাতিল হবে, আর এবিটিএ যাচ্ছে মামলা লড়তে। দেখুন, গভর্নমেন্ট গেছে এবং আপনারা জানবেন যে এ মাসের মায়নাও যারা আছেন ওখানে তাদের সবার অ্যাকাউন্টে ঢুকেছে। আজকে এই পরিস্থিতিতে যে কথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন যে ঠিক 5,300-র মতো অযোগ্য প্রার্থী, আজকে যারা যোগ্য তারা আজকে কমিশনের সামনে বিক্ষোভ দেখান, সেই যোগ্য চাকরিহারারা, এবং তাদের সঙ্গে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান। সেই বৈঠকের পরে কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের।
যোগ্য যারা থাকবে প্রার্থী তো? তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম আমাদের কোর্টকে ইকোনমিক্সের প্রফেসর এটা ছিল আমাদের কলেজে। আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুভাষিস ভট্টাচার্যর কাছে, যেখানে এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে যে লিস্টটা তুলে দেওয়া হয়েছিল স্পেশাল বেঞ্চের কাছে, সেই একই রকমভাবে তারা শীর্ষ আদালতকেও জানাবেন যে কতজন অযোগ্য রয়েছেন আর কতজন যোগ্য রয়েছেন, এবং তার মাধ্যমেই একটা ন্যায় বিচার করা যাবে যারা যোগ্য চাকরিহারা। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন তিনি আবার একটা আলাদা আইনি সহায়তার বন্দোবস্ত করতে রাজ্য বিজেপি নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। দুটি বিষয়কে কিভাবে দেখছেন? না, এটা নির্বাচনী একটা মানে ইলেকটোরাল বেনিফিট নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। এতদিন তো বলতে পারতেন, বলেননি তো এতদিন। দিল্লিতে বসেই কথাটা বলতে পারতেন, বাংলায় বুকে বলছে কেন? তার মানে ইলেকটোরাল বেনিফিট নেওয়ার জন্য। দ্বিতীয় কথা, আমি কুণাল ঘোষের একটা কথা মানে মনে করাবো। কালকে না পরশুই একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, ওখানে বললেন যে 22 সাল থেকে সমস্ত ক্যাবিনেটটা জানতো যে কি হচ্ছে, অনৈতিক কাজ যে হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে। ঘটনা যেটা হয়েছে, হ্যাঁ নিয়োগ দুর্নীতিতে অনৈতিক কাজ হয়েছে, এখানে চাকরি চুরি হয়েছে, সব ঠিক আছে, সব কিছু এখানে সিবিআই দেখছে এবং সিবিআই যা যা করার সমস্ত কিছু করছে, অ্যারেস্ট করেছে, যা যা করার করছে। কিন্তু আমার কথা হলো যে 69,000 চাকরি চুরি উত্তরপ্রদেশে গেছে, সিবিআই ইডি ওখানে একটা লোককেও জেলে নেয়নি। 69,000 চাকরি ঠিক যেভাবে পশ্চিমবাংলার বুকে হয়েছে সেভাবে হয়েছে। আচ্ছা, এসসি এসটির টাকা মেরে দিয়েছে যোগী সরকার, বিজেপি সরকার, তার জন্য ইডি সিবিআই ঢুকে কাউকে অ্যারেস্ট করেনি, কিচ্ছু করেনি। এবার ঘটনা যেটা হচ্ছে, পশ্চিমবাংলার বুকে নরেন্দ্র মোদী যখন এই উপদেশ দিচ্ছেন, এই লিগ্যাল রিমেম্বারেন্সার অ্যাপয়েন্ট করার জন্য বলছেন, তখন ওইসব জায়গায় যে ছেলেরা, ত্রিপুরাতেও তো 10,000 জনের চাকরি দেবেন বলেছিলেন, কিন্তু এখনো বিজেপি সরকার দেয়নি। এবং সেই জায়গাগুলোতেও কিন্তু কোনো রকম কি উত্তর রয়েছে প্রীতম দত্ত, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র? না, প্রথম কথা হচ্ছে ত্রিপুরাতে এই 10,000 যে চাকরিটা গেছিল তাদেরকে প্রত্যেককে বিভিন্ন সরকারি জায়গায়, ওই সেম জায়গা না বা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। 10,000কে দেওয়া হয়নি বলেই মানে অলরেডি দেওয়া হয়েছে। 10,000কে হলফনামা দিয়ে জানিয়েছে সেটা 10,300 লোককে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে যে উত্তরপ্রদেশে কি এটা মোদিজির মতো নিয়ে একটা জুমলা দিল। এক সেকেন্ড, আরেকটা অসত্য ভাষণ হলো আমার ভাই। যদি আপনার কাছে এভিডেন্স থাকে তাহলে ইমিডিয়েটলি আপনি কোর্টে চলে যান। কোর্ট যেভাবে এখানে তদন্ত করাচ্ছে ওখানেও করাবে। এই শুধু ভাষণবাজি প্রধানমন্ত্রী যেই বলেছেন যে আমরা এর আগেও অঙ্কুরকে মনে করিয়ে দিই, আমরা পথে ঘাটে এনাদের জন্য আন্দোলন করেছি, নবান্ন অভিযান করেছিলাম, তাতে নর্থ বেঙ্গলে আমাদের এক কার্যকর্তা গুলি মেরে হত্যা করে দেওয়া হয়েছিল, সেগুলো সব আছে তাতে। আর আমরা আজকে প্রধানমন্ত্রী বলার পর এসএসসি আবার পাল্টি খেলেন, আবার বললেন যে কোর্টে বলতে পারলেন না যে আমরা সেগ্রিগেট করতে পারবো। উনি আজকে বলেছেন ওই বাইকটা চালাও, কি বলেছেন শোনালাম, পরিষ্কার বলছেন যে আগে আমরা স্পেশাল বেঞ্চ আমরা সেগ্রিগেট করতে পারবো, তাহলে কেন সেগ্রিগেট করেননি? কেন সেগ্রিগেট চেষ্টা করেন? 5 জানুয়ারি, প্রথমেটা 5 জানুয়ারি, তারপরে 8 জানুয়ারি। 5 জানুয়ারিতে কিছু সমস্যা ছিল, সেটাকে আবার রিভাইজ করে 8 জানুয়ারি কোর্টকে, স্পেশাল বেঞ্চকে এসএসসির পক্ষ থেকে দেওয়া হয় এভিডেভিট আকারে যে এদের নিয়ে বিতর্কিত প্রশ্ন আছে, বাকিগুলো ফ্রি। সিবিআই সেটাতে স্যাটিসফাইড না হয়, সিবিআই বলে যে না, সবটাই প্যানেলটাই করতে হবে, ইনক্লুডিং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার অর্ডারে লেখা আছে যে পুরো এন্টায়ার প্যানেলটা বাতিল করতে হবে। মিথ্যে কথা বলে কি লাভ ভাই? মিথ্যে কথা সাজিয়ে বলে কি লাভ? তোমার কোর্টের রায় লেখা আছে যে কোর্ট বারবার বলেছে। আমার একটা প্রশ্ন, বিশ্বজিৎ কুন্ডু যে কিনা বলে যে আমি 61টা চাকরি, তাকে কেন চাকরি চোরটাকে
তুমি কেন দলে নিয়েছো এবং তাকে কেন জেলে পাঠাচ্ছ না? আজকে ল ইজ টেকিং ইটস ওন কোর্স। বিশ্বজিতের against এ যদি উনি কোনো দোষী হয়ে থাকে, সে বলেছে আরে ভাই, সে বলেছে বিজেপিতে জয়েন করার আগে বলেছিল বিজেপিতে জয়েন করেছে। সরকার তো বলে দিয়েছে মমতা ব্যানার্জির এমএলএ ছিল, এখনো পর্যন্ত মমতা বিষয়টি ব্যানার্জি বিচারাধীন। উনি কি এর করছেন? মধ্যে উনি কি প্রধানমন্ত্রী করছেন? বলছেন আইনি সহায়তা দেওয়া হবে। কি আইনি সহায়তা দেওয়া হবে, কিভাবে বিজেপি কাজ করবে আমরা জানি না। কতটা বিজেপির এই বক্তব্যে আস্থা রাখছেন চাকরি হারারা, বিরোধী দলনেতা আরেকটি বোমা ফাটিয়েছেন। বিরোধী দলনেতা আজকে আরেকটি বোমা ফাটিয়েছেন, শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বক্তব্য যে আবারও রাজ্যের সরকার ফেলে দেবেন তিনি। কি বলেছেন আমরা একবার শোনাই দর্শকদের। এমন সংখ্যা দিব পাবো আমরা এবারে, ও 26-26-এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। কি ব্যাপার প্রীতম, গণতন্ত্রে আস্থা রাখতে পারছেন না? কয়েক মাসের মধ্যে ভোট করাবেন? গণতন্ত্রে আস্থা আছে দেখি তো উনি বলেছেন যে আমাদের রেজাল্ট ভালো হবে। ভালো এই গভর্নমেন্টের তো 26 কয়েক মাস কেন? তাহলে কেন কয়েক মাস? কোভিডের সময় বলেছিলেন যে আমি রেজিগনেশন দিচ্ছি, উনি রেজিগনেশন দিতে বাধ্য হবেন। তার কারণ হচ্ছে উনি পুরো চোরের মায়ের বড় গলা যেরকম সে চিৎকার করে যাচ্ছেন। উনি জানেন দেখে এত কিছু বলছেন। কিসের? আমি বলছি যে এই গভর্নমেন্টের কবে অবধি চাকরি বিক্রি করেছেন, চাকরি বিক্রি করেছেন। ওনার সরকার গিয়ে হলফনামা দিয়ে বলেছেন যে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ এবং বিরোধী দলনেতা বক্তব্য সম্পর্কে তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনবো? কোহিনুর মজুমদার। আরো অনেক চাকরি চুরি হয়েছে। আমি বলিনি কোনো 5,000 চাকরি চুরি হয়েছে, 5,300 বিতর্কিত আছে, আপনি চালিয়ে দেখতে পারেন। আর 2 হচ্ছে চোরের মায়ের বড় গলা। আরে হলফনামা তো বলো, শুনানি। চোরের মায়ের বড় গলা বলেই নিজে বড় গলা করে চেঁচাচ্ছে। আমার মনে হয় এতে বাজে ইমপ্রেশন যাচ্ছে। প্রীতম দা তুমি চেঁচিও না। 2 হচ্ছে ইমপ্রেশন কি যাচ্ছে? আরে শুনি না ঠিক করবে তো, কিন্তু আমাকে আমার বড় ঠিক করে দিয়েছে জনগণ শুধু। ঠিক আছে তৃণমূলের বক্তব্যটা শুনে তুমি তো অন্তর্যামী হয়ে গেছো, ভালো হয়েছে। শুনুন, শুভেন্দু অধিকারী এই গোছের বক্তৃতা মোটামুটি 2021 থেকে 26-এ অন্তত 2 ডজন বার শুনেছি। ডিসেম্বরে সরকার পড়বে, নভেম্বরে সরকার পড়বে, অক্টোবরে সরকার পড়বে, দুর্গাপুজোর পরে শুভেন্দু অধিকারী এরকম বক্তব্যটা বাকিদের বক্তব্যটা শুনুন, তারপরে না আপনি উত্তর দেবেন। জেলে যাওয়ার জায়গা হচ্ছে বিজেপিতে। আমার তো গলায় জোর দরকার নেই, আমার লজিকে জোর আছে। তো যাদের লজিকে জোর নেই তারা গলার জোরটা দিয়ে একা আপাতত। পরিষ্কার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এটা বলুক চাই না বলুক, শুভেন্দু অধিকারীর থেকে অন্তত হাফ ডজন স্টেপ এগিয়ে নেতার নাম হচ্ছে অমিত শাহ। ইনি এসে বলে গেছেন না ভাই কোনো রকম কোনো সরকার ভাঙা টাঙা হবে না, 26-এ নর্মাল কোর্সে ভোট হবে, আপনার রেডি হন। আপনাদের চালিয়েছেন, সবাই চালিয়েছে। শুভেন্দুর বেসিক্যালি প্রবলেমটা কি? শুভেন্দুর প্রবলেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ টিগ্গার বুথে, মানে পাড়ার লোক বুথে পোলিং এজেন্ট বসেনি এমন তো, পোলিং এজেন্ট পৌঁছয়নি, পাড়ার লোক যে পাড়ায় উনি ভোট দেন, মানে পাশের বাড়ির ছেলেটা পোলিং এজেন্ট বসতে পারতো, বসেনি। বিজেপি একদিকে এন্টায়ার পুরাতন বিজেপি এই শুভেন্দু এন্ড কোম্পানিকে সাইজ করে দিয়েছে। তার মধ্যে শুভেন্দু বলছে 2016-তে এন্টায়ার ক্যাবিনেট চুরি করেছিল, ক্যাবিনেটের মেম্বার ছিল। এর ফলে ও নতুন করে কিছু বলতে পারছে না। যে কটা কর্মী, মানে যে কটা শুভেন্দু এন্ড কোম্পানি এদিক ওদিক করে বিজেপিটা করছে, তাদের তো কিছু একটা দিয়ে রক্ষা করতে হবে। তাই মনে করেন? আমি এটা বুঝি যে নির্বাচিত সরকারকে ওভাবে ফেলা যায় না, কিন্তু যেহেতু ওদের ইনস্ট্যান্স তৈরি করা আছে, নির্বাচিত সরকারকে কিনে ফেলতে হয়নি, কিনে ওদের টাকা পয়সা দিয়ে ওদের দিকে নিয়ে এসে তারপরে গভর্নমেন্ট তৈরি করেছে। তো ঘটনা হলো পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি শুভেন্দুর থেকে অনেক বড় বিজেপি, অনেক বড়। মমতা ব্যানার্জিকে ফেলার ক্ষমতা ওদের নেই, কারণ আরএসএস তার মুখপত্রে লিখেছে যে এখানে কোনো অবস্থাতেই অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করানোটা কোনো সিদ্ধান্ত হতে পারে না, এটা ভুল সিদ্ধান্ত, এটা কখনো নেওয়া উচিত না, এটা আরএসএস বলছে। আর আরএসএস বিজেপি যে মানে আরএসএস এর কথা না শুনে বিজেপি চলবে বলে আমার ধারণা নেই। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। আজকে রাজ্য রাজনীতি নিয়ে চর্চার পাশাপাশি জাতীয় রাজনীতির দিকেও দৃষ্টি আকর্ষণ করব দর্শকদের। আজ রাহুল গান্ধী রায়বেরেলি থেকে যে কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন সে কথা কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং তারই প্রেক্ষিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। मैंने पहले ही बता दिया था कि शाहजादे
वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो तीसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे, लेकिन अमेठी से भी इतना डर गए, इतने डर गए, वहां से भागकर अब रायबरेली में खोज रहे हैं रास्ता। ये लोग घूम कर सबको कहते हैं डरो मत, मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं, अरे डरो मत, ভাগো মত। কিন্তু আমি ভেবে পেলাম না উনি আজকে বাংলায় মিটিং করে বলছেন রাহুল গান্ধী কেন আমেঠিতে দাঁড়াতে গেল, রায়বেরেলিতে দাঁড়াতে গেল। বেশ করেছে, দাঁড়িয়েছে, তার অধিকার আছে, সে দাঁড়িয়েছে। তোমার কি বা তুমিও তো এক সময় দুটো সিটে দাঁড়িয়েছো, তোমার পার্টির অনেক লোক দাঁড়িয়েছে। কাজ নেই, কর্ম নেই, একটা প্রধানমন্ত্রী কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না এইটুকু সামান্য জ্ঞানটুকু নেই। আমি আসবো প্রথমে কংগ্রেসের মুখপাত্রর কাছে। রাহুল গান্ধী সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া চাইব। আসলে নরেন্দ্র মোদী কংগ্রেস এবং রাহুল গান্ধীর ভূত দেখেছি। মানে এদের কংগ্রেসকে নিয়ে বলতে হবে 1 ঘন্টার ভাষা হলে 55 মিনিট, আর রাহুল গান্ধীকে নিয়ে পড়তে হবে। জানে যে রাহুল গান্ধী সবচেয়ে বড় থ্রেট। এই দুটো সিটে দাঁড়ালে আমাদের দলের সিদ্ধান্ত, এটা তো মানে কনস্টিটিউশন আমাদের দিয়েছে যে দুটো জায়গায় দাঁড়ানো যায়। নরেন্দ্র মোদীও তো 2 জায়গায় দাঁড়িয়েছিলেন, তো তিনি কি ভয় পেয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা অত্যন্ত পজিটিভ কথা। ওরা আমার দল, আমরা কজনকে কোথায় কিভাবে দাঁড় করাবো সেটা আমাদের দলীয় ব্যাপার। আমরা জানতে যাবো অন্য দলের কাছে কোথায় কে কি বলছে না বলছে মাঠে ঘাটে, সবই তো মানে বক্তৃতার জন্য। ভয় পেয়েছেন মোদী বলছেন? মোদীজিকে 37% ভোট পেয়ে আসতে হয়েছে গত 19-এ। কে কাকে ভয় পাচ্ছে? উনি যদি ভয় না পেতেন তাহলে সারাক্ষণ রাগুলার কংগ্রেস নিয়ে বলতে হয়? আর কোন সে 10 বছর 1 মিনিট সে 10 বছরে কি করেছে সেটা নিয়ে একবারও বলেছে? ঘৃণা ছড়াচ্ছে। আমার তো মনে হয় আবার রাহুল গান্ধীকে আবার রাজ্যসভারই রাস্তা দেখতে হবে। লোকসভায় ওয়ায়নাডেও 0 আর ওয়ায়নাডে কে জিতবে? বিজেপি? আপনার না না প্রীতম, ওয়ায়নাডে কে জিতবে? বিজেপি? এই দেখেন ইন্ডিজো না না ইন্ডিজো জিজ্ঞাসা করছি, ভাই আমার জোটের বিরুদ্ধে বলবো? বলবেন এখন কিছু? আরে আমি বলবো তো, একই রকম ঘটনাটা ঘটেছে তো। আমি তো পরিষ্কার তো। আরে আমি ইন্টারাপ্ট করছি না, বঙ্কুদা আমি ইন্টারাপ্ট করছি না, আমি বলছি ওয়ায়নাডে কি বিজেপি জিতবে বলে মনে হয়? বাস এইটুকুই হয়ে গেল। ওখানে গেছিল যে ওখানে ওই সারা জীবন কমিউনিস্ট এবং কংগ্রেস আলাদা আলাদা এখানে রক্তপাত করে মানে এতগুলো নিজেদের মধ্যে মারপিট করে আবার কেরালাতে গিয়ে ওনাদেরই পিঠে চলে এর আগে উনি হয়েছিলেন। এরপরও দেখেছিলেন যে ওনাদের যেহেতু ডি রাজার বউকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছেন সেই জন্য ওনার মাথা খারাপ হয়ে গেছে এবং উনি বুঝে গেছেন যে এত রকমভাবে মুসলমান তোষণ করেও যে উনি ওয়ায়নাডে জিততে পারবেন না, সেই জন্য আবার রায়বেরিলিতে যাওয়া কি অসুবিধা হয়ে গেল? সেখানেও শুনতে পাবে। ওখানে জনগণ গো ব্যাক স্লোগান দিয়ে আমেঠিতেও দিচ্ছে, আমি আমার প্রশ্নের উত্তর মনে হচ্ছে পেয়ে গেছি। আমি জিজ্ঞেস করেছিলাম কে জিতবে, তো ওখানে প্রীতম দা বললো যে সিপিআই ক্যান্ডিডেট ইজ ভেরি স্ট্রং। পলিটিক্যালি দেখতে গেলে তো ন্যাশনাল জেনারেল সেক্রেটারি উইমেন উইং এর সিপিআই এর যে মহিলা উইং সেই উইং এর ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, টাফ ক্যান্ডিডেট। আমার কথা হচ্ছে রাহুল গান্ধী তিনি যেখানে খুশি দাঁড়াতে পারেন, যেখানে খুশি দাঁড়াতে পারেন। নরেন্দ্র মোদীও তিনি বেনারসে দাঁড়িয়েছেন, এতে দাঁড়িয়েছেন, যেখানে খুশি দাঁড়াতে পারেন। এবং আমরা দেখেছিলাম যে ইন্দিরা গান্ধীও তো চিকমাঙ্গলুর হয়ে তারপর সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা জিনিস যেটা বুঝি, শুধু আমার একটা কথা যে দাদা এখানে বলছেন, দাদা কেমন লাগে, দাদা 2 লাইন যদি সময় সুযোগ দেওয়া হয় উত্তর দেওয়ার, আমি উত্তরটা নেব। কেমন লাগে যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে, রাহুল গান্ধী আমাদের টপ নেতা বিরুদ্ধে অ্যানি রাজার মতো স্ট্রং ক্যান্ডিডেট দাঁড়ায় আর তোমাদের উত্তরীয় পড়িয়ে তোমরা মোহাম্মদ সেলিমকে নিয়ে ভোট করাতে যাও।
কেমন লাগে বলো তো? আচ্ছা এইটা কেমন ভালো লাগে? এইটা কেমন সুন্দর লাগে, মিষ্টি লাগে? এইটা কেমন লাগে? মিষ্টি লাগে? যখন আমরা যখন এইটা পিনারাই বিজয় আমি বলি, পিনারাই এই পিনারাই শোনে, বিজয় উত্তরটা বলে উত্তরটা রাহুল গান্ধী সংক্ষেপে। অসুবিধা হবে কেমন লাগে? যখন লাগে? যখন কৃষি বিল কেমন লাগে? কংগ্রেসের উত্তরটা শুনুন। সামনে যখন আরে আমরাই ইন্ডিয়া, কংগ্রেসের উত্তরটা এরা শুনুন। আপনি বিজেপি, বলুন, আমাদের সময় শেষ। আমরাই ইন্ডিয়া। পশ্চিমবাংলায় তৃণমূল ইন্ডিয়া, একেবারে ইন্ডিয়া জোট। আজকে যে আলোচনা ছিলাম, পাস করায় যখন নরেন্দ্র মোদী, তখন তোমরা বাইরে চলে গেছিলে তৃণমূল কংগ্রেস, তারপরে 700 কৃষক মারা গেছে। এটা কেমন লাগে দেখতে? আমরাই ইন্ডিয়া, পশ্চিমবাংলায় আমরাই ইন্ডিয়া। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি কি কাজ করে এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আইনি সহায়তা কেন্দ্র আগামী দিনে চাকরিহারাদের পাশে কিভাবে আইনি সহায়তা দেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং অবশ্যই নির্বাচন সংক্রান্ত যাবতীয় আপডেট আপনারা তো পাবেনই এই কলকাতা টিভিতে এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি থাকবে বাংলা বলছের আলোচনা। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন প্রীতম দত্ত, কোহিনুর মজুমদার, সুভাষিস ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।